আমি সৌরদীপ। আশা করি লকডাউন পরিস্থিতিতে সবাই ভালো আছেন। অ্যাটলিস্ট নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করছেন। আমরা জানি পরিস্থিতি খুব কঠিন, কিন্তু তার মধ্যেও একে ওভারকাম করে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। তো এই পেজ কোয়ারেন্টাইন ক্রনিকল, ওরা একটা অসম্ভব সুন্দর উদ্যোগ নিয়েছে এই লকডাউনের সময়ের মধ্যে। বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক প্রশ্নোত্তর পর্ব, ভাষ্যপাঠ ইত্যাদির মধ্য দিয়ে ওরা একটা মানসিক নৈকট্য, যেটা আমাদের ভীষণ দরকার, মেন্টাল সলিডারিটি এবং অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল ইউনিটি, সেটার একটা খুব সাধু উদ্যোগ গ্রহণ করেছেন। আজ 18ই এপ্রিল, আইনস্টাইনের দিন। আজকে পাঠের বিষয় আড্ডায় আইনস্টাইন। যার লেখা পড়ব, ঘটনাচক্রে যার লেখা পড়ার সুযোগ আমার হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর গৌতম গঙ্গোপাধ্যায়, তিনি লিখেছেন। লেখা শুরুর আগে দু একটা কথা বলে নেওয়া দরকার। আড্ডা এবং আইনস্টাইন, আমার মতো খুব সাধারণ ছাত্রর কাছে, যারা একটু বই টই নিয়ে বসি আর মূলত ছোটোবেলা কেটেছে ব্যাক বেঞ্চার হিসাবে এবং মা বাবার কাছে বকাটকা খেয়ে, আমাদের কাছে আড্ডা এবং আইনস্টাইন এই দুটো শব্দই ছিল পরস্পরের বিপ্রতীপে, আপাত বিরোধী। কারণ এই অর্থে আমাদের ছোটো থেকে আমাদের যে বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা, তাতে কোনো রকমে আমাদের মাথায় আগে ঢুকিয়ে দেওয়া হতো যে তুমি যদি সামাজিকতা রেখে বড় হতে যাও, যেটা চারদিকে খুব চালু একটা কথা, এই রায় ও মার্টিনের বাজারে, ছায়া প্রকাশনীর বাজারে, সামাজিকতা রেখে যদি বড় হতে যাও তাহলে তোমার পক্ষে আইনস্টাইন হওয়া মুশকিল। আর আইনস্টাইনের হওয়ার মতো পোটেনশিয়ালওয়ালা ছেলেরা কখনো সামাজিকতা রাখে না। ঘটনাটা আদৌ কি তাই? নাকি একজন ক্ষণজন্মা হিমালয়ান্তিক উচ্চতা সম্পন্ন মানুষ যেমন অ্যালবার্ট আইনস্টাইন, এদের জীবন সত্যি সত্যি ল্যাবরেটরির চৌহদ্দি থেকে বেরিয়ে ছুঁয়ে যায় সমাজের বিভিন্ন অলিগলি কোণ, এবং তাদের জীবন, তাদের কাজ এবং তাদের দায়বদ্ধতা বিজ্ঞানী হিসাবে তাকে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে থাকে সামাজিকতা, সমাজ মনস্কতা ইত্যাদি। সেইটাই আমরা খোঁজার চেষ্টা করব স্যারের এই লেখার মধ্যে দিয়ে। এই লেখা পাঠ করতে করতে আমরা সেগুলো জানার চেষ্টা করব, আইনস্টাইনের জীবনের বিভিন্ন দিক, তার কাজের বিভিন্ন দিক, যাতে আমরা সবাই মিলে একসাথে কিছু শিখতে পারি। যাওয়া যাক মূল লেখায়। গত 100 বছরের সেরা বিজ্ঞানীর নাম জিজ্ঞাসা করলে অধিকাংশ মানুষই একটা নাম বলবেন, অ্যালবার্ট আইনস্টাইন। সর্বকালের সেরা বিজ্ঞানীদের তালিকায়ও তিনি প্রথম দু একজনের মধ্যেই জায়গা করে নেবেন। তার সম্পর্কে যত গল্পকথা প্রচলিত আছে, অন্য কোনো বিজ্ঞানীর সম্পর্কে তা নেই। মানুষ হিসেবে তিনি ছিলেন নিজ প্রত্যয়ে দৃঢ়, মানবতাবাদী, সমাজতান্ত্রিক ধ্যান ধারণাতে বিশ্বাসী। বিজ্ঞানে বিপ্লব কথাটা বহু অর্থে ব্যবহৃত এবং বহুল ব্যবহৃত। অনেক আবিষ্কার বা উদ্ভাবনকেই আমরা বৈপ্লবিক বলে থাকি। সাধারণভাবে বিজ্ঞানের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি, যে চাকার আবিষ্কার, বিদ্যুৎকে মানুষের কাজে লাগানো, বসন্তের টিকা তৈরি, এক্স রে আবিষ্কার, বাতাসের নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া প্রস্তুতির পদ্ধতি, ট্রানজিস্টরের উদ্ভাবন, এই সমস্ত কিছুই আমাদের জীবনকে বহুভাবে পাল্টে দিয়েছে। আরেক ধরনের আবিষ্কার আছে যাকে আরও গভীর অর্থে বৈপ্লবিক বলা যায়। কোপার্নিকাস, গ্যালিলিও, নিউটন, ডারউইন, এরা কিন্তু আমাদের চারপাশের মহাবিশ্বকে নতুনভাবে দেখতে শিখিয়েছিলেন তাদের আবিষ্কারের মধ্যে দিয়ে, এবং তার মধ্যে দিয়ে আমাদের মনে এনেছিলেন যুগান্তর। আইনস্টাইনও এদের দলেই পড়েন। তার আবিষ্কার প্রভাব ফেলেছে বিজ্ঞান প্রযুক্তির গণ্ডি ছাড়িয়ে দর্শনে, শিল্পকলায়, সাহিত্যে। আধুনিক তত্ত্বীয় পদার্থবিজ্ঞান অনেকভাবেই গণিত নির্ভর। অঙ্কবাদ দিয়ে আইনস্টাইনের গবেষণার আলোচনা সহজ নয়। কথায় বলতে গেলে কিছু ভুলচুক বা বিভ্রান্তির সম্ভাবনা থেকেই যাবে, সে কথা ধরে নিয়েই এগোনো যাক। আইনস্টাইনের নাম বললেই এখন প্রথমেই আসে দুটি কথা। একটা তার E=mc² সমীকরণ, আর অন্যটা হলো অভিকর্ষ তরঙ্গ বা গ্র্যাভিটি ওয়েভ। এই দুটি আইনস্টাইনের দুই রিলেটিভিটি থিওরি বা আপেক্ষিকতা তত্ত্ব থেকে পাওয়া যায়। 1905 সালে আইনস্টাইন তার বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশ করেছিলেন। তা থেকে তিনি ভর ও শক্তির তুল্যতা প্রমাণ করেন।
তারপরে টানা 10 বছর গবেষণার পরে তিনি তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্বকে পূর্ণ রূপ দিয়েছিলেন। তা থেকেই মহাকর্ষ তরঙ্গের কথা জানতে পারা যায়। তবে ওই মহাকর্ষ তরঙ্গের অস্তিত্ব তখন বাস্তবে প্রমাণ করা সম্ভব হয়নি, যা 100 বছর পরে আমাদের যন্ত্রে প্রথম ধরা পড়ে। আজ খুব অল্প কথায় দেখা যাক এই দুই আপেক্ষিকতা তত্ত্বে আইনস্টাইন কেমন করে আমাদের চেনা জগৎকে নতুন করে দেখতে শিখিয়েছিলেন। প্রথমেই বলা যাক বিশেষ আপেক্ষিকতার কথা। সেই মুহূর্তে আইনস্টাইন তার গবেষণা শুরু করেছিলেন যখন এই বিশেষ আপেক্ষিকতা নিয়ে সেই সময় পদার্থবিদ্যায় দুটো সুসংবদ্ধ তত্ত্ব ছিল। একটি তত্ত্ব স্যার আইজাক নিউটনের গতিবিদ্যা বা মেকানিক্স, অন্যটি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। প্রথমটি সম্পর্কে আলাদা করে বলার নিশ্চয়ই দরকার নেই। দ্বিতীয়টি হলো চার্জ বা তড়িতাধান, তড়িৎ প্রবাহ এবং চুম্বক ও তাদের ফিল্ড বা ক্ষেত্র সম্পর্কিত তত্ত্ব। আমাদের হয়তো কুলম্ব, অ্যাম্পিয়ার, মাইকেল ফ্যারাডের সূত্রের কথা মনে আছে। 19বিংশ শতাব্দীতে তাদের সকলের গবেষণাকে চূড়ান্ত রূপ দিয়েছিলেন ম্যাক্সওয়েল, এবং ম্যাক্সওয়েলের তত্ত্ব থেকেই বোঝা যায় যে আলো আসলে তড়িৎচুম্বক তরঙ্গ বা ইএম ওয়েভ। অথচ এই দুই তত্ত্ব এক জায়গায় মিল ছিল না। ধরা যাক কোনো ট্রেনে আমি যাত্রী, ট্রেন যেদিকে যাচ্ছে আমি ট্রেনের মধ্যে সেই দিকেই ঘন্টায় 5 কিলোমিটার বেগে হেঁটে যাচ্ছি। স্টেশনে দাঁড়িয়ে স্টেশন মাস্টার ট্রেনের গতিবেগ মাপলেন ঘন্টায় 100 কিলোমিটার। তিনি যদি আমার বেগ মাপেন, উত্তর পাবেন ঘন্টায় 105 কিলোমিটার। এ হলো নিউটনের গতিবিদ্যার উত্তর। এই পর্যন্ত বুঝতে অসুবিধা নেই। কিন্তু এবার ভাবুন কোনো এক রকেটের বেগ আমার সাপেক্ষে সেকেন্ডে 30 কিলোমিটার। তার ভিতরের এক মহাকাশচারী সামনের দিকে একটা টর্চের আলো ফেললেন। আমরা জানি আলোর বেগ সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, প্রায় সবারই মুখস্থ। তাহলে নিউটনের সূত্র অনুযায়ী আমি টর্চের আলোর বেগ মাপলে পাবো প্রতি সেকেন্ডে 3,30,000 কিলোমিটার। অথচ ম্যাক্সওয়েলের সূত্র বলে আলোর বেগের মান শূন্যস্থানে অপরিবর্তনীয়। টর্চের আলোর বেগ যদি মাপা যায় তাহলে কিন্তু 3 লক্ষ কিলোমিটারই পাব। এখন প্রশ্নটা হলো, তাহলে কে ঠিক, নিউটন না ম্যাক্সওয়েল? সর্বকালের সেরা বিজ্ঞানী নিউটন যে ঠিক তা নিয়ে বিজ্ঞানীদের কোনো সন্দেহ ছিল না। কিন্তু বহুদিন পর্যন্ত পরীক্ষা করে কোনটা ঠিক বোঝা সম্ভব হয়নি, কারণ আলোর বেগে ওইটুকু তফাৎ মাপার মতো সূক্ষ্ম যন্ত্রই ছিল না। সেই যন্ত্র তৈরি করার পরে দুই বিজ্ঞানী আলবার্ট মাইকেলসন ও এডওয়ার্ড মরলে আলোর বেগের পার্থক্য মাপতে বসলেন। রকেট না থাকলেও তাদের কাছে সেকেন্ডে 30 কিলোমিটার বেগে যান ছিল, তা হলো পৃথিবী। আমাদের এই গ্রহ মহাশূন্যের মধ্যে প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার পথ অতিক্রম করে। 19 শতকের শেষে তাকেই রকেটের জায়গায় ব্যবহার করে দেখা গেল ম্যাক্সওয়েলই ঠিক। অধিকাংশ বিজ্ঞানী নানা রকম কায়দায় নিউটনের গতিবিদ্যা থেকে এই ঘটনার ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। তাদের মধ্যে ছিলেন হেনরি পয়েনকিয়ার, বা ফ্রেঞ্চ উচ্চারণ করলে অঁরি পয়েনকিয়ার, হেনরিক লরেঞ্জ, এই সমস্ত প্রথম সারির বিজ্ঞানীরা। আইনস্টাইনকে তখন কেউ চিনতেন না। তিনি ছিলেন সুইজারল্যান্ডের এক প্যাটেন্ট অফিসের কেরানি। সেই অখ্যাত গবেষকের দুই গবেষণাপত্র বিজ্ঞানীদের বহু দিনের ধ্যান ধারণাকে ওলটপালট করে দিল। মানে সুইজারল্যান্ডের এক পেটেন্ট অফিসের কেরানি তখন, সেই আইনস্টাইনের দুই গবেষণাপত্র বিজ্ঞানীদের বহুদিনের ধ্যান ধারণাকে ওলটপালট করে দিল। আইনস্টাইন শুরু করলেন সম্পূর্ণ বিপরীত দিক থেকে। মাইকেলসনের পরীক্ষার কথা তিনি জানতেন, কিন্তু সেজন্য নয়। ব্যাপারটা যেটা হলো, ম্যাক্সওয়েলের সমীকরণের যে সিমেট্রি বা প্রতিসাম্য, তা থেকে তিনি ধরে নিলেন যে আলোর শূন্যস্থানে বেগের মান অপরিবর্তনীয়। আগের উদাহরণে মহাকাশচারী মাপুন বা আমি মাপি, আলোর বেগের মান পাল্টাবে না। আরও একটা শর্ত তিনি ধরে নিলেন,
সমস্ত জড়ত্বীয় নির্দেশতন্ত্রে পদার্থবিদ্যার সমস্ত নিয়ম একই চলে। কথাটা শক্ত শোনালেও আসলে তার মানেটা খুব সোজা। নির্দেশতন্ত্র মানে যার সাপেক্ষে আমরা সমস্ত কিছু মাপি। ধরা যাক রকেট থেকে মহাকাশচারী আমাকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছে না। তাহলে রকেট যদি সমবেগে সরল রেখায় চলে, তাহলে মহাকাশচারীর পক্ষে বোঝা সম্ভব নয় যে সে গতিশীল নিজে না আমি। এদের বলে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। এদেরকে কি বলছে? যে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। ট্রেনে যাওয়ার সময় আমরা দেখেছি যে কোনো ট্রেন আমাদের পাশ দিয়ে যদি যায়, তাহলে আমরা কত জোরে যাচ্ছি তা বুঝতে অসুবিধা হয়। এ হলো জড়ত্বীয় নির্দেশতন্ত্রের আরও উদাহরণ। বিজ্ঞানের ভাষায় যে সমস্ত নির্দেশতন্ত্রে নিউটনের প্রথম সূত্র খাটে তাদেরকে বলা যায় জড়ত্বীয় নির্দেশতন্ত্র। এই দুই সামান্য শর্ত থেকে আইনস্টাইন দেখালেন যে আমরা এতদিন যা জানতাম তার অনেক কিছুই নতুন করে ভাবতে হবে। নিউটন বলেছিলেন যে সময় সকলের জন্য একইভাবে চলে। এতদিন বিজ্ঞানীরা কেউ তা নিয়ে প্রশ্ন করেননি। বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব বলল সময়ের গতি নির্দেশতন্ত্রের গতির ওপর নির্ভর করে। মহাকাশচারী দেখবে, ওই যে মহাকাশচারীর উদাহরণ, মহাকাশচারী দেখবে আমি তার সাপেক্ষে গতিশীল, তাই আমার ঘড়ি তার ঘড়ির থেকে স্লো যাচ্ছে। কিন্তু ঘড়ির কলকবজার সঙ্গে এর কিন্তু কোনো সম্পর্ক নেই। এই যে ঘটনাটা ঘটছে এর সাথে ঘড়ির কলকবজার কোনো সম্পর্ক নেই। সময়ের গতি ধীর হয়ে যাচ্ছে, মানে ঘড়ির কলকবজার কোনো গন্ডগোল হচ্ছে না, কিন্তু সময়ের গতি নিজে থেকে ধীর হয়ে যাচ্ছে। ঠিক তেমনি যিনি দর্শক মানে আমি দেখব যে রকেট আমার সাপেক্ষে গতিশীল, তাই রকেটের ঘড়ি আমার থেকে স্লো। এই দুইয়ের মধ্যে, এই যে দুটো ঘটনা, এই দুয়ের মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই, কারণ আমরা আলাদা আলাদা নির্দেশতন্ত্র থেকে মাপছি। এইটাই হলো কারণ। তেমনি স্টেশন মাস্টার যদি চলমান ট্রেনের দৈর্ঘ্য মাপেন, দেখবেন ট্রেনটা স্টেশন ছাড়ার পর ছোট হয়ে গেছে। আবার কোনো ট্রেন যাত্রী স্টেশনের দৈর্ঘ্য মাপলে দেখবেন যে ট্রেন স্টেশন থেকে রওনা হওয়ার পরে স্টেশনের দৈর্ঘ্য কমে গেছে। ঠিক তেমনি দুটো ঘটনার মধ্যে সময়ের পার্থক্য যে মাপছে তার গতির ওপর নির্ভর করে। ত্রিমাত্রিক স্থান বা দেশ এবং কাল বা সময়কে আলাদা করা যায় না, তার জায়গা নিয়েছে চতুর্মাত্রিক দেশ কাল। আমাদের চিন্তা জগতে এক নিঃসন্দেহে বিরাট বিপ্লব, সন্দেহ নেই। একটা কথা বলে রাখা দরকার, পয়েঙ্কিয়ার ও লরেঞ্জ এই সময় বা দৈর্ঘ্যের এই পরিবর্তনগুলোই পেয়েছিলেন, কিন্তু তার প্রকৃত তাৎপর্য বুঝতে পারেননি। এছাড়া এখান থেকেই আইনস্টাইন দেখালেন যে ভর ও শক্তি আসলে এক। বস্তুর ভরও তার আপেক্ষিক বেগের ওপর নির্ভরশীল। বিশেষ আপেক্ষিকতার আলোচনা ছেড়ে যাওয়ার আগে একটা কথা বুঝে নেওয়া দরকার। আমরা যে সাধারণ গতিতে অভ্যস্ত তাতে দৈর্ঘ্য বা সময়ের পরিবর্তনের পরিমাণ খুব কম। ঘন্টায় 100 কিলোমিটার বেগে গতিশীল ট্রেনের দৈর্ঘ্য পাল্টাবে একটা পরমাণুর ব্যাসের থেকেও কম। তা কোনোভাবেই মাপা সম্ভব নয়। সেজন্যই আইনস্টাইনের আগে বিজ্ঞানীরা এই পরিবর্তন বুঝতে পারেননি। কিন্তু আধুনিক কণা পদার্থবিজ্ঞানে বা আধুনিক কণা পদার্থবিদ্যায় আমরা কণাদের প্রায় আলোর বেগের কাছাকাছি নিয়ে যাই। সেখানে এই সমস্ত পরিবর্তন খুব সহজেই মাপা যায়। আর একটা কথা মনে রাখতে হবে, আপেক্ষিকতাবাদ অনুযায়ী কোনো বস্তুকণা আলো বা তার থেকে বেশি বেগ নিয়ে কখনো কিন্তু যেতে পারবে না। সাধারণ আপেক্ষিকতাবাদে আইনস্টাইন শুধু জড়ত্বীয়ই নয়, যে কোনো ধরনের নির্দেশতন্ত্রের কথা ধরেছিলেন। এক্ষেত্রে সেই রকেটের উদাহরণ, সমবেগে না চললেও সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের সমীকরণ কাজ করবে। লিফট যখন ওপরে উঠতে শুরু করে নিজেকে ভারী লাগে, আবার যখন থামতে যায় ওজন কম মনে হয়। এই ওজন হয় মাধ্যাকর্ষণের জন্য। সমবেগে না চললে আমরা বলি তা ত্বরণ গতি নিয়ে চলছে।
অর্থাৎ সমবেগ না থাকলে তাকে আমরা বলি, সমবেগে না চললে তাকে আমরা বলি ত্বরণ সম্পন্ন গতি। আইনস্টাইন বললেন যে না জানা থাকলে আমরা মাধ্যাকর্ষণ এবং ত্বরণ সম্পন্ন গতিকে আলাদা করতে পারবো না। এও প্রতিসাম্য বা ওই সিমেট্রির এক উদাহরণ। তাদের একই নিয়মে বাঁধা যায় এবং সেই নিয়মই হলো সাধারণ আপেক্ষিকতাবাদ। অর্থাৎ আইনস্টাইন বললেন যে না জানা থাকলে আমরা মাধ্যাকর্ষণ ও ত্বরণ সম্পন্ন গতিকে আলাদা করতে পারবো না। এও হলো সিমেট্রি বা প্রতিসাম্যের এক উদাহরণ। তাদেরকে যে একই নিয়মে বাঁধা যাচ্ছে, এই নিয়মটাই কিন্তু হলো সাধারণ আপেক্ষিকতাবাদ। নিউটনের মাধ্যাকর্ষণ তত্ত্বে মাধ্যাকর্ষণ হলো একটা বল। নতুন তত্ত্বে মহাকর্ষ কিন্তু আর বল রইল না, মহাকর্ষ হয়ে গেল দেশকালের বিকৃতি। এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করা যাক। নিউটনের প্রথম গতিসূত্র অনুসারে বস্তুর ওপর বল প্রয়োগ না করলে সে সমবেগে সরলরেখায় চলতে থাকবে। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, যেমন সূর্যের আকর্ষণ বল তাকে সরলরেখায় যেতে দেয় না। এই ছিল নিউটনের মাধ্যাকর্ষণ সূত্রের কথা। আইনস্টাইন দেখালেন যে পৃথিবী আসলে সোজা রাস্তায় যাচ্ছে। আইনস্টাইন কি দেখালেন? না, পৃথিবী আসলে সোজা রাস্তাতেই যাচ্ছে, কিন্তু সূর্যের টানে সোজা রাস্তাটাই গেছে বেঁকে। যে বস্তুর ভর যত বেশি তার দেশকালকে বিকৃত করার ক্ষমতাও বেশি। একটা রাবারের পর্দা টান টান করে অনুভূমিকভাবে বেঁধে রেখেছি। আমরা যদি একটা হালকা মার্বেলের গুলি গড়িয়ে দিই, সেটা ঠিক সরলরেখা বরাবর যাবে। এবার পর্দার ঠিক মাঝখানে একটা ভারী বাটখারা রেখে দিলাম। আমরা দেখব যে মার্বেলের গুলিটা বাটখারার পাশ দিয়ে যাওয়ার সময় তার দিকে বেঁকে গেল। তার মানে কি বাটখারা আর গুলির মধ্যে আকর্ষণ বল কাজ করছে? তা নয়, বাটখারা পর্দাকে বাঁকিয়েছে, গুলিটা সেই বাঁকা পথ অনুসরণ করছে। ঠিক তেমনই ভর বা শক্তি তার আশেপাশে দেশকালকে বাঁকিয়ে দেয়। সেই দেশকালের বক্রতার জন্য অন্য বস্তুর পথ বেঁকে যায়। আমাদের মনে হয় আকর্ষণ বল কাজ করছে। শেষ বিচারে সাধারণ আপেক্ষিকতাবাদকে আমরা জ্যামিতি বলতেই পারি। তবে এই জ্যামিতি আমরা স্কুলে যে ইউক্লিডিয়ান জ্যামিতি বা ইউক্লিডিয়ান জিওমেট্রি পড়েছি তার থেকে আলাদা। এখানে সমান্তরাল রেখারা মিলে যেতে পারে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রির চাইতে কম বা বেশি হতে পারে। এই আরও এক জায়গা যেখানে আইনস্টাইন আমাদের নতুন করে ভাবতে শেখালেন, জ্যামিতি হয়ে দাঁড়ালো পদার্থবিজ্ঞানের অংশ। এতদিন নিউটনের তত্ত্ব দু একটা জায়গা ছাড়া সব কিছুর ব্যাখ্যা দিচ্ছিল। আইনস্টাইন দেখালেন যে মহাকর্ষ ক্ষেত্রের মান যদি খুব বেশি না হয়, তাহলে তাঁর এবং নিউটনের হিসাবের কোনো পার্থক্য হয় না বললেই চলে। একমাত্র যেখানে মাধ্যাকর্ষণ খুব জোরালো, সেখানেই আমরা দুই তত্ত্বের তফাৎ খুঁজে পাব। তেমনই এক জায়গা হলো সূর্যের আশপাশ। সেখানে মহাকর্ষ ক্ষেত্রের মান বেশি। যেমন বুধ সূর্যের খুব কাছে আছে, তাই বুধের কক্ষপথের হিসাব নিউটনের সূত্র থেকে মেলে না। আশা করি এই নিয়ে একটা প্রশ্ন এসেছিল কদিন আগে, উত্তরটাই। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরি। আইনস্টাইনের তত্ত্ব থেকে বুধের কক্ষপথের ঠিকঠাক হিসেব মিলে গেল। তেমনি 1919 সালেই বিজ্ঞানী আর্থার এডিংটন সূর্যগ্রহণের ছবি তোলার সময় দেখালেন সূর্যের পাশ দিয়ে আসার সময় তারার আলো ঠিক আইনস্টাইনের সমীকরণ অনুসারে বেঁকে গেছে। আইনস্টাইন দেখিয়েছিলেন যে দুর্বল মহাকর্ষীয় ক্ষেত্রে দেশকালের যে সামান্য বিকৃতি হয় তা এক তরঙ্গ সমীকরণ মেনে চলে। যেমন পুকুরের জলে একটা ঢিল ফেলা হলো, দেখব যে জলে ঢেউ উঠল। ঠিক তেমনি দেশকালকে কোনোভাবে নাড়াচাড়া যদি করি, তাহলে তার যে তোলপাড় সেটা ঠিক জলের ঢেউয়ের মতোই ছড়িয়ে পড়বে। তাহলে পুকুরে ঢিল ফেলার যে উদাহরণটা দেখা যাচ্ছিল, তাতে দেখা গেল কি যে না, পুকুরের জলে ঢিল ছুড়লে তাতে একটা ঢেউ ওঠে। তেমন দেশকালের কোনো নাড়াচাড়া যদি হয়, কোনোভাবে দেশকালকে যদি কোনোভাবে নাড়াচাড়া করি, তাহলে তার তোলপাড় হবে ঠিক ওই জলের ঢেউয়ের মতো, ওইভাবে সেটি ছড়িয়ে পড়বে। সাধারণত এই ঢেউয়ের তীব্রতা এত ক্ষীণ যে একে ধরাটা শক্ত। আমাদের পরীক্ষাগারে সেরকম জোরদার ঢেউ তৈরি আমাদের ক্ষমতার বাইরে, কিন্তু মহাবিশ্বে এমন অনেক ঘটনাতে অতি তীব্র মহাকর্ষীয় ঢেউ তৈরি হয়। একইভাবে দূরের কোনো জায়গার মহাকর্ষের ঢেউ তৈরি হলে
আমাদের কাছে আসতে আসতে তা স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে। আমাদের যন্ত্রে তখন তাকে ধরা খুব সহজ হয়। অবশেষে 1915 সালে দুটি কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলের সংঘর্ষে তৈরি মহাকর্ষ ঢেউ সরাসরি এসে ধরা পড়ল যে যন্ত্রে, তার নাম লেজার ইন্টারফেরোমিটার, গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি বা সংক্ষেপে লাইগো। লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি, সংক্ষেপে লাইগো, প্রত্যেকটির আদ্যক্ষর নিয়ে LIGO। এই কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলও সাধারণ আপেক্ষিকতাবাদের সমীকরণ বা ইকুয়েশন থেকে পাওয়া। আপেক্ষিকতাবাদের এমন একটা অঙ্কের কথা বলি যা আমাদের রোজ কাজে লাগে। মহাকাশের কৃত্রিম উপগ্রহ, আর্টিফিশিয়াল স্যাটেলাইট, এর সঙ্গে রেডিও তরঙ্গের মাধ্যমে, রেডিও ওয়েভ এর মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীতে কোনো জিপিএস রিসিভারের অবস্থান নির্ণয় করা হয়। এর জন্য উপগ্রহ ঘড়ি থেকে অত্যন্ত সঠিক সময় পাওয়া দরকার। উপগ্রহগুলি মহাকাশে পৃথিবীর চারদিকে ঘুরছে, তাদের বেগের জন্য তাদের ঘড়িতে সময়ের যে প্রবাহ তা কিন্তু ধীরগামী। আবার মহাকাশে পৃথিবীর অভিকর্ষ যে বল, তার পাল্লাটাও কম, সেজন্য তাদের ঘড়ির সময় সাধারণ আপেক্ষিকতা অনুসারে পরিবর্তিত হয়। অর্থাৎ পৃথিবীর গতির ঘড়ির থেকে তারা দ্রুত চলে। এই দুয়ের জন্য ঘড়িতে সময়ের পরিবর্তন হতে পারে। কত হতে পারে? সেই সময়ের যে পরিবর্তন হতে পারে তা হলো 1 সেকেন্ডের 1,00,000 ভাগের 4 ভাগ। জিপিএসে কিন্তু এই হিসেবটা অবশ্যই মাথায় রাখতে হয়। যাই হোক, আইনস্টাইন আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। তিনি আলোক তড়িৎ ক্রিয়ার যে ব্যাখ্যা দিয়েছিলেন তা বৈপ্লবিক তাৎপর্য আপেক্ষিকতাবাদের থেকে কম ছিল না। তার আলোক তড়িৎ ক্রিয়া মানে হলো ফটো ইলেকট্রিক ইফেক্ট। তার যে সিগনিফিক্যান্স বা বৈপ্লবিক তাৎপর্য, যেটা রেভলিউশনারি সিগনিফিক্যান্স, সেটা তার এই রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদের থেকে কম নয়। আমরা সবাই জানি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ও তার গবেষণার সুবাদে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স বা বোস আইনস্টাইন সংখ্যায়ন পাওয়া গিয়েছিল, এবং এই এবং এই যে লেজার ব্যবহার করা হয় তারও মূল সূত্র এসেছে তাঁর গবেষণা থেকেই। তিনি কসমোলজি নামে এক নতুন বিজ্ঞানের গোড়াপত্তন করেছিলেন, সৃষ্টিতত্ত্ব, কসমোলজি। তিনি বিভিন্ন ধরনের বলকে একই তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন সেই সময়। কিন্তু তাঁর সময়ে বিজ্ঞানীরা সেটা নিয়ে বিশেষ উৎসাহী না হলেও সেই গবেষণা কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে বর্তমান গবেষণায় একদম সামনের সারিতে রয়েছে। এবং আধুনিক যে স্ট্রিং থিওরি, আধুনিক যে স্ট্রিং থিওরি, বহুল চর্চিত সারা পৃথিবী জুড়ে যে স্ট্রিং থিওরি, সেটাও কিন্তু তারই এক পদ্ধতি। এই সমস্ত নিয়ে অন্য সময় আলোচনা করা যাবে, কিন্তু এই সমস্ত গবেষণাপত্রে বা এই সমস্ত গবেষণাতেই তিনি গভীর অন্তর্দৃষ্টির পরিচয় দিয়ে গেছেন, নতুন দিকের সন্ধান দিয়েছেন, এবং মৃত্যুর 65 বছর পরেও তিনি আজও প্রাসঙ্গিক। খুব কম বিজ্ঞানীর সম্পর্কেই এই কথাটা বলা যায়। এবারের মতো আপাতভাবে এই যে সিরিজ, তার এই পাঠ আপাতত সমাপ্ত হলো, খাতায় কলমে লিটারালি পাঠ সমাপ্ত হলো। কিন্তু যেটা বলার আরও তার সঙ্গে থেকে যায়, যেহেতু বিক্ষুব্ধ সময়, কালো সময়, ব্রেক্টের কথায় বললে কালো সময়ের মতো করেই তার কবিতা বা তার ভাষ্য রচনা করা হয়। তো আমরা যারা প্রত্যেকে সাধারণ মানুষ রয়েছি, আমাদের কোয়ারেন্টাইন যে পর্ব, তার মেন্টাল হেলথ কীরকম থাকবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আমাদের চর্চা লাগাতার চলছে, কিভাবে সময় কাটবে, এবং পরস্পর একসাথেই মানসিক নৈকট্য রচনার জন্য এই সমস্ত কিছু উদ্যোগ। তার পাশাপাশি যখন ওয়েলবিং নিয়েই প্রশ্ন, আমাদের মেন্টাল ওয়েলবিং নিয়েই প্রশ্ন, ওয়েলবিংয়ের সামগ্রিক সংজ্ঞা যদি নির্ধারণ করতে হয়, সেখানে মেন্টাল ওয়েলবিংয়ের পাশাপাশি সোশ্যাল ওয়েলবিংয়ের পার্টও চলে আসে।
আমাদের যেমন বাড়ির ভিতরে থাকার প্রিভিলেজটুকু রয়েছে, বিশেষ সুবিধাটুকু রয়েছে, এমনি আমাদের দেশের অনেক সহনাগরিক এই মুহূর্তে এই প্রিভিলেজ থেকেও বঞ্চিত। আমরা যেন সেইটা সবসময় মাথায় রাখি এবং দেখে খুব ভালো লাগছে আমাদেরই মতো যারা ছাত্র, যুবক, আমাদের দাদারা একটু যারা বড়, বন্ধু-বান্ধবরা এবং আমাদের মা, বোন, দিদি, ভাই বোনেরা সবাই সংগঠিতভাবে কোথাও কমিউনিটি কিচেন করে যে যার সাধ্যমতো পাশে দাঁড়ানো চলছেন। পশ্চিম বাংলার এই যে রীতি, এটা বাংলার রীতি। এই সমস্ত একসাথে হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকা, সেটা চলুক এবং তাহলেই বোধহয় সার্থক হবে এই সমস্ত আইনস্টাইনের মতো মহামানবকে স্মরণ করা, যারা শুধু গবেষণা করেই ক্ষান্ত থাকেননি, সামাজিক বিভিন্ন বিষয়ে তাদের সোচ্চার চিন্তাকে পৌঁছে দিয়েছেন পৃথিবীকে অ্যাটম বোমের বিপদ থেকে সচেতন করতে বারবার। তিনি সোচ্চার হয়েছিলেন। তাহলেই সার্থক হবে এই আলোচনা। আশা করব এই অবস্থা আমরা খুব শিগগিরই কাটিয়ে উঠব। আমাদের কথায় কথায় আমাদের দেখা হবে একসাথে নতুন ভোরে, বিপদমুক্ত ভোরে এবং সম্পূর্ণ কী বলবো, এই দুর্যোগকে জয় করে বিজয়ী সকালে। কথায় কথায় গড়ে উঠবে কথকতা, ভ্রুপল্লবের ডাকে আবার এই কল্লোলিনী হয়ে উঠবে চন্দনের বন। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং এই মহামারীর বিরুদ্ধে লড়াইতে থাকবেন। ধন্যবাদ।